একটা দুর্বল চিত্রনাট্য। এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবেন কি করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ এই উত্তরের কোন ব্যাখ্যা খুঁজে পাননি। যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এই রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনোদিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে। আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরে বিস্তারিত ভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি, স্বাক্ষরিত মৌ, তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন। যদিও এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন, কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি। রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাচ্ছেন যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার্ড মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না। ডিজিকে শোকস আমাদের ক্রীড়ামন্ত্রী জীবন্ত কিংবদন্তি মেসি যখন আসবেন প্রোটোকল হিসেবে তার পার্টের তিনি ছিলেন, তার বেশ কয়েকজন লোক সঙ্গে নিয়েছিলেন। কাদের গ্রেফতার করা হচ্ছে? একজন অর্গানাইজারকে। ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র তালিকা দিয়ে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার, অনুমোদন ছাড়া, প্রাধান্যতা ছাড়া, বড় নেতাদের পারমিশন ছাড়া। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে, 7 দিনে জেসি হয়েছে তাদের। আর যারা এই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে?
এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। কোন পুলিশের ক্ষমতা আছে? পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে, তাদের সম্পর্কে কথা বলা, আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন, এখন আবার চ্যালেঞ্জ করছেন। বিজেপি কারো দয়ায় আজকে এই জায়গায় বসে নেই। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদ এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন, জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়। তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। আমাদের বিরোধী দলনেতা এই নিয়ে আপনাদের সামনে এরপরে বক্তব্য রাখছেন। একদম আমাদের দিকে স্যার। দাদা দুজনে একটু এইদিকে, দাদা দুজনে একসঙ্গে এইদিকে। আমাদের মিডিয়া ইনচার্জ বাংলা এবং ইংরেজি কপি আপনাদেরকে বিকেলের মধ্যে প্রোভাইড করে বসুন। শুভ সকাল। ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, বিদগ্ধ বক্তা, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমার অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয় আজকের মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে বলেছেন। একটি হলো, আর খানিকক্ষণ পরে এটি আবার হতে চলেছে। এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত, মুখ্যমন্ত্রী ক্লান্ত, মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই। তাই নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম, সেখানে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট হতে চলেছে। 12:30 থেকে রেজিস্ট্রেশন, উপহার প্রদান, নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা 2:30 থেকে সুমধুর বচন এবং ভাষণ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে
আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় সমস্ত স্তরে একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। এবং আমাদের যে 17,000 পথসভা চলছে, যার মধ্যে ইতিমধ্যে 3-4 হাজার সভা কমপ্লিট হয়েছে, বাকি সভাগুলোতেই তোষণ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাত, সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে, যেহেতু শ্রমিকদাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে। আমাদের বিজিবিএস এ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে, প্যারামিটার করে, সুন্দর করে এখানে দেখানো রয়েছে, যেটিকে প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে। 2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা। মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে, আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আমি 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা। টোটাল মৌ হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার। 2015-তে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি? আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। এখানে বিজিবিএস তো একজনই করে, উজ্জ্বল সিনহা, তাকে দেওয়া আছে। এখানে বিজিবিএস এর কস্ট কত খরচ হয়েছিল? কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল। 2016-তে কি ইনভেস্টর ছিলেন মানে মৌতে? হীরানন্দানী গ্রুপ এবং জেএসডব্লিউ। এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে 30 কোটি টাকা। 2017-তে চ্যাটার্জি গ্রুপ, আরবি সঞ্জীব গ্রুপ, অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস 35 কোটি টাকা। মানে প্রত্যেক বছর করা আছে 5 কোটি করে বাড়বে। তা 2018-তে রিলায়েন্স গ্রুপ,
জিএসডব্লিউ, অম্বুজা নেওটিয়া, আরপি গ্রুপ 40 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দ্য বিজিবিএস। 2019-এ কোকা কোলা ছিল মেন ইনভেস্টর, কি ইনভেস্টর মানে মৌতে, নট গ্রাউন্ড, 45 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট। ওখানে মনে রাখা দরকার তাজপুর বন্ধ ছিল। 2023-এ রিলায়েন্স জিএসডব্লিউ কস্ট ইনভলভমেন্ট 50 কোটি টাকা। 2024-এ রিলায়েন্স জিএসডব্লিউ 67 কোটি টাকা আপনার কস্ট ইনভলভমেন্ট লাস্ট বছর। এবছরে পরে পাওয়া যাবে। এবারে আপনাকে বলি, এই যে আপনি যোগ করে ফেলুন 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015, 54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইট। আমাদের এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের কথাকে ধরে আমি এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা দিতে পারি। এটা কোথায় ইনভেস্ট হচ্ছে? মূলত এসএমই সেক্টর কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে? মূলত এসএমই সেক্টরে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট, এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি ছাড়া। এবং এক্ষেত্রে এফডিআই, এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা মূলত আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিট গুলোতে। টোটাল ইনভেস্টমেন্ট একবার বলবেন? টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল কস্ট মানে ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট ও বললেন, তারপর ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট ইন রিয়েল এই তো রিয়েল টার্ম হচ্ছে যোগ করতে হবে আপনাদের। 1,37,000 কোটি 22-এ, 23-এ 96, 24-এ 1,23,000, তার মানে 1,40,000, 2,60,000 আর এখানে 96,000 কোটি। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল 20 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স। সাইন মৌ হচ্ছে 800। এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ দিয়ে দেবেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ, রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যান্সিলিয়ারি না হলে ডেভেলপমেন্ট এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, যিনি লিচু থেকে কিছু, আম থেকে কিছু, ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে। এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায়, পিএমইজিপিইতে। এবং মুদ্রা যে স্কিম, যেখানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে, এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে। আর রিলায়েন্স সহ তারা এই পাইপলাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গ হয়েছে রাস্তা করে, তার জন্য সব ড্রেন চলে গেছে, রাস্তা চলে গেছে, রিপেয়ারিং হয়নি, জলের সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এবং এই 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 ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো। আর বাকি এখানে আপনার পোর্ট, এনএইচ, রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারা যে ইনভেস্টমেন্ট করেছেন
এই সামান্য ইনভেস্টমেন্টের একটা বড় লার্জ মানে সেকশন মানে ফান্ড লার্জ পোর্শন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ইনভেস্টমেন্টেও এক্ষেত্রে ধরা হয়েছে। যেমন এনএইচ এর ক্ষেত্রে তারা অনেকগুলো র মেটেরিয়াল এবং প্রসেসিং ইউনিট করেছেন। পাথর আপনার পাথরকে প্রসেসিং করে পিচকে প্রসেসিং করা, এয়ারপোর্টে কার্গো নতুন নতুন কার্গোর যে ইউনিট বানানো, র হাউস তৈরি করা। আর পোর্টের ক্ষেত্রে আপনি জানেন শালুকখালী পোর্ট 2 তৈরি হচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট এসেছে 2000 কোটি টাকা। আইওসি তে ইনভেস্টমেন্ট এসেছে ডিলেট ক্র্যাকার ইউনিটে 2200 কোটি টাকা। এইগুলো যদি ধরেন অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে বিজিবিএস এ এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। আর পরের পোর্শনে বলি, শ্রমিকদা যেটা বলেছেন যে 5টি দর্শকদের ধরা হয়েছে, আরো কাউকে কাউকে তাদের পিছনে এই মেসি কাণ্ড নিয়ে করা হয়েছে, তাদের লিগ্যাল সাপোর্ট, বেল করানো, সব বিষয়টাই আমরা দেখব। আমি যে পিলটা করেছি আগামীকাল সেটা আছে, সেখানে আমাদের লয়াররা এই ফলস এফআইআর গুলোতে স্থগিতাদেশ চাইবে, স্টে চাইবে। সমস্ত দর্শক যারা চিটেড হয়েছে আবার তাদের বাড়িতে গিয়ে এডুকেটেড ছেলেদেরকে ইমোশন তাদের এই এফআইআর স্টে চাইবেন এবং ওনাদের রিলিজ চাইবেন। ঠিক আছে, কোন কোশ্চেন থাকলে শ্রমিকদাকে করুন, তারপর আমাকে করুন। দুটো একটা কোশ্চেন। मेरा सवाल आपसे है, कल राष्ट्रीय महासचिव तृणमूल कांग्रेस के और सांसद अभिषेक बैनर्जी ने कहा कि अगर दो 2026 में जीत तो नहीं पाएंगे, लेकिन आपको माफी कांग्रेस करिए। तृणमूल कांग्रेस अगर चाहे तो दिल्ली से मार्च करके अंटार्कटिका तक जा सकते, लेकिन एक बात मान के चलिए, जो गंगोत्री से गंगा सागर तक बीजेपी का ही सरकार बनेगा, डबल इंजन का सरकार बनेगा। सिर्फ देश नहीं, दुनिया का सबसे पॉपुलर जो पॉलिटिकल फिगर है नरेंद्र मोदी ही कर सकते हैं। ये मोदी का गारंटी है। तो ये सामने लेकर हम लोग जा रहे हैं। और पश्चिम बंगाल में जो चुनाव होने जा रहे हैं, वो चुनाव से भाजपा और तृणमूल कांग्रेस का बीच का चुनाव नहीं है। ये चुनाव है आम जनता का खिलाफ तृणमूल का लड़ाई, ये दोनों का लड़ाई है। और इवेंचुअली हम लोग इस बाइनरी में आ गए कि तृणमूल को कोई हरा सकते तो भाजपा ही हरा सकते, इसीलिए भाजपा जीतेगा। तृणमूल कांग्रेस का जो तृणमूल स्तर का कर्मी है, जिन्होंने पिछले 14 साल में सत्ता का रस नहीं पिया, जो कांग्रेस का निचली हिस्से के कार्यकर्ता है, थोड़ा बहुत जो बचे बुचे है, और जितना सारे वामपंथी है, जो लोग दिल से चाहते हैं जे यहां तो लड़ाई होगा और उस पार जाकर के बोलेगा चलो दिलदार चलो दिल्ली में, ऐसा जो कार्यकर्ता नहीं है। जो लोग चाहते हैं जो पश्चिम बंगाल ये श्राप से मुक्त हो जाए, वो लोग भी इस बार भाजपा को वोट करेंगे। तृणमूल का पराजय निश्चित है, चाहे जिसका भी हाथों थाम ले। अभी तो सीपीएम का साथ यहां लड़ाई चल रहा है, दिल्ली में जाकर एक साथ धरना कर रहे हैं, कांग्रेस का साथ लड़ाई चल रहा है। तो जो तृणमूल का खिलाफ लड़ रहे हैं, कांग्रेस तो उसी को ही बैठा दिया। कांग्रेस का नेता राहुल गांधी जी सारे जगह घूम घूम कर बोला ये वोट चोरी का खेला बंद करो, एसआईआर को वोट चोरी बता दिया। क्या हुआ बिहार का रिजल्ट? कौन सा एसआईआर था? हरियाणा चुनाव का पहले, दिल्ली चुनाव का पहले, वो तो पानी में जाकर कूद भी पड़ा, स्विमिंग भी कर लिया, लेकिन जो नतीजा होना था
वहां बिहार में वही हुआ और बिहार का बाद पश्चिम बंगाल में वही होने जाने वाला है। তৃণমূলের 10 সাংসদ জলশক্তি মন্ত্রকে গিয়ে সেখানে 2,500 কোটি টাকা এ রাজ্যের পাওনা বাকি আছে, কেন আটকে রয়েছে সেই নিয়ে দরবার করতে গেলেন সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের 10 সাংসদ। তৃণমূলেরই এক সাংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি, কারণ কাকে কাজ দেবে, কাকে প্রায়োরিটি দেবে, এই জন্য তারা কাজ করতে পারছে না। তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে আর কিছু নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, এটা চলে যাবে। সামনের বছর ইডেনে বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে আবার মিটিং হবে। বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। না আর কিছু আছে তো ক্লোজ করুন। যুবভারতী কাণ্ডের 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে, অথচ মহাকুম্ভ এবং দিল্লির স্টেশনের পদপিষ্টের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের আছে, তিনি প্রশ্ন তুলুন। কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, কে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের আর কি হবে? নাটক হচ্ছে। পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে, অরূপ বিশ্বাস একটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, পুরো পুলিশ নামবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না, এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এসব লুট দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে। সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে? কারা মেসিকে ঘিরেছিলেন? ফুটবল তো অনেক দূরের কথা, পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি, তারা এখানে মেসির পাশে চলে গেছেন। মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে, গরিব মানুষ প্রতারিত হয়েছে। তৃণমূল আরেকটা অর্গানাইজ লুট করলো ভোটের তহবিলের জন্য। আর না, এবার শেষ। আপনি এক্ষুনি বললেন যে 2026 জুন মাসে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অনুরূপ আরেকটি বৈঠক করবেন, যেটা বিশ্বকাপ নিয়ে বলা হলো। তার মানে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনারা মেনে নিচ্ছেন যে 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে আপনার বিধানসভা? বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না, বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। ওনার ফ্লাইট আছে, আমাকে আপনারা ফলো করুন, একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু ফলো করুন। অভিষেক ব্যানার্জি বলছেন যে এসআইআর হোক এফআইআর হোক যাই হোক না কেন বিজেপির সিট কমবে, তৃণমূল অনেক বেশি আসনে জিতবে এবং আপনাদেরকে বিজেপিকে। উনার কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন? উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো, সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল, বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন
যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবে। হ্যাঁ 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে, তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আপনারা কেন নেন জানি না, কি কারণ আছে সেটা আপনারাই বলতে পারবেন। আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে, বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে। মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক, যার ছবিকে রেখে, যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি, রাজ্যে রাজ্যে জিতি, নরেন্দ্র মোদী। অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলার হিত গৌরব ফিরিয়ে আজকে বিজিবিএস এর দিন, তিনি সেদিন খুব ডাটা তথ্য দিয়ে বলেছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিল্প, বিনিয়োগ, অর্থনীতিতে বাংলা যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে আনার কমিটমেন্ট বিজেপি দিচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এই ভাষা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যাকে বলেন একবারে ভিতর থেকে উইল ফোর্স কাজ করেছিল ওনার সেই দিন। আমি এই জায়গায় আনবো, আমি আপনাদের কমিটমেন্ট দিচ্ছি। তাই সেই লক্ষ্যে আমরা লড়াইটা করব, বাংলার হিত গৌরব ফেরাবো। जो बीएलएस है टीएमसी की तरफ से कहा गया है कि एक एक घर में जाएं, स्क्रूटनी करें जिनके नाम कटे हैं 45,000। ऊपर से आज जो कल्याण बनर्जी है उन्होंने कहा है कि कल जो ड्राफ्ट आई है उसमें बीजेपी से सवाल करिए कितने घुसपैठिए निकलेंगे, बीजेपी से सवाल करिए कितने घुसपैठिए निकलेंगे। देखिए, कल्याण बनर्जी का बात सीरियसली लेने की जरूरत नहीं है। ये इज ए रजिस्टर्ड ड्रंकर्ड। सेवरल टाइम आई सेवरल टाइम स्टेटेड दैट ही इज द रजिस्टर्ड ड्रंकर्ड। मैं ये बता रहा हूं 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है और अभी इसको खुलासा करने का कोई जरूरत नहीं है। एसआईआर ऑन प्रोसेस, ये ड्राफ्ट वोटर लिस्ट है, अगले 1 महीने बहुत काम बाकी है। और जो ममता बनर्जी का जो BLA 2 है, वो भी भाजपा की अभी BLA 2 है, वो भी जाएगा, भाजपा की आदमी भी जाएगा। लेकिन जो डेथ हुआ उनका जिंदा करने का कोई स्कोप ममता बनर्जी का पास नहीं है, किसी का पास नहीं है। तो डेथ ही है। ব্যারাকপুরে আপনি সুনীল সিং এর সাথে একদিন কনভয় নিয়ে আপনি যাচ্ছেন, আপনার একটা পথ না, আমি করিনি। সুনীল সিং একটা রাস্তায় দাঁড়িয়ে, আমি একটা ছটের অনুষ্ঠানে গেছিলাম, তিনি সৌজন্য সাক্ষাৎ, তিনি এক সময় বিজেপি করতেন, শুধু বিজেপি নয় আমার সঙ্গে এমএলএও ছিলেন। ভারতীয় জনতা পার্টি যিনি পাশে বসে আছেন, ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতারা আছে, এদের কাছ থেকে শিষ্টাচারের সংস্কৃতি, সৌজন্যের সংস্কৃতি দেখতে হয়। একটা এক্সএমএলএ রাস্তায় দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারী 4টে গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করছে, আমার দায়িত্ব, আমি 10 মিটার দূরে গিয়ে গাড়িটা স্লো করেছি। আমি গাড়ি থেকে নামার আগে উনি এসেছেন, আপনারা ছবিতে দেখিয়েছেন। আমি একটি পদ্মফুল ওনাকে দিয়েছি ছটের প্রাককালে। ছটি মাইকে যে কোনো পুজোয় পদ্ম ছাড়া পুজো হয় না, তাই আমি ওই ছটের আগের দিন একটা পদ্মফুল ওনাকে দিয়েছি, যাতে ওনার পরিবার যখন ছটের ব্রত নিয়ে যাবেন এই পদ্মফুলটা সূর্যদেবকে তিনি দেন। এটা তো পদ্ম তো বিজেপির সিম্বল নয়, পদ্ম হচ্ছে হিন্দুদের যে কোনো পুজোতে, আপনার বাড়িতেও যে কোনো পুজোতে পদ্ম ছাড়া পুজো হয় না, এটা স্বাভাবিক। এর মধ্যে রাজনীতি খোঁড়ার কারণ নেই। আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোন নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে। এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে, কোন নেতা শেষ কথা বলবে না। तृणमूल कांग्रेस ने भवानीपुर में बूथ एजेंट तो घर घर भेज रहा है, क्योंकि वो भेज दिया चलो। 45,000 भवानीपुर में नाम देने के बाद घर घर बूथ एजेंट भेज रहा है।